বন্ধুরা, বিয়ের পর বউয়ের জীবন পার্ট 2 তে আমরা দেখেছি কাউকে কিছু না বলে বাইরে বাজার করতে যাওয়ার জন্য বিপাশাকে তার শাশুড়ি মা এবং ছেলে মেয়ের কাছে অনেক কথা শুনতে হয়। সেই সাথে সঞ্জয় তার বন্ধুদেরকে বাড়িতে নিয়ে আসে, আর বিপাশা তখন সঞ্জয়ের বন্ধু সুপ্রীতির কাছ থেকে মনোজ নামে এক ফেমাস পেন্টারের কথা জানতে পারে। আর তারপর থেকে বিপাশা শুধুমাত্র মনোজকে নিয়েই চিন্তা করতে থাকে। এরপর পরের পর্ব। সঞ্জয় এবং তার বন্ধুদের জন্য বিপাশা টেবিলে খাবার পরিবেশন করার সময় শুধুমাত্র মনোজের কথাই চিন্তা ভাবনা করতে থাকে। এর ফলে বিপাশা খাবার পরিবেশন করতে অনেক বেশি সময় নিয়ে নেয়, আর যা দেখে সঞ্জয় বিপাশার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি হলো কি? খাবার রেডি করতে তোমার এত সময় লাগছে কেন? আমার বন্ধুরা সেই কখন থেকে বসে আছে দেখতে পাচ্ছ না? তোমার মন কোথায় আছে শুনি? আজকে তো তোমাকে দেখে খুবই আনমনা মনে হচ্ছে। না না, কিছু না, এই তো আমার হয়ে গেছে সবকিছু। তুমি তোমার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসো, আমি খাবার রেডি করে নিয়েছি। বুঝেছি, আমার বন্ধুরা বাড়িতে এসেছে বলে তোমার রাগ হচ্ছে, তাই তো? সেই জন্যই তুমি ইচ্ছাকৃতভাবে কাজে গন্ডগোল করছো। একবার আমার বন্ধুরা বাড়ি থেকে চলে যাক, তারপর তোমাকে মজা দেখাবো। এই বলে সঞ্জয় তার বন্ধুদের কাছে যায় এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে নিয়ে আসে। সুপ্রীতি এবং শুভঙ্কর দুজনেই বিপাশার হাতের খাবার খেয়ে খুবই পছন্দ করে, আর তারা বিপাশার রান্নার অনেক প্রশংসাও করে। এর ফলে বিপাশা খুবই খুশি হয়। আচ্ছা বিপাশা, তুমি কখনো আমার বাড়িতেও তো যেতে পারো। আমার বাড়িতে মাঝে মধ্যেই কোনো না কোনো পার্টি লেগেই থাকে। আমার হাজবেন্ড সব সময় বলে আমার বন্ধুদের সঙ্গে সবার পার্টনাররাই কিন্তু আমার বাড়ির পার্টিতে গেলেও সঞ্জয় সব সময় একা একাই পার্টি অ্যাটেন্ড করতে যায়। তাই আমার হাজবেন্ড সব সময় তোমার কথা জিজ্ঞাসা করে, তুমি তো কখনো আমার বাড়িতে যেতে পারো। সুপ্রীতির মুখে এমন কথা শুনে বিপাশা খুবই খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব, কেন যাব না। আমার তো তোমাদের বাড়িতে যাওয়ার খুবই ইচ্ছা, কারণ আমি এক্সিবিশনে আমার পেন্টিং গুলো শো করাতে চাই। তুমি তোমার ফ্রেন্ড ওই যে ফেমাস পেন্টারের কথা বললে না, কি যেন নাম? হ্যাঁ, মনোজের সঙ্গে আমার আলাপ করাবে তো? সামনেই কোনো পার্টি আছে নাকি তোমাদের বাড়িতে? হ্যাঁ, নিশ্চয়ই আলাপ করাবো। আমার সব পার্টিতেই মনোজকে ইনভাইট করে থাকি। মনোজ আমার খুবই কাছের বন্ধু। তাহলে সঞ্জয়, তুমি কিন্তু অবশ্যই তোমার বউকে এবার আমার বাড়িতে নিয়ে আসবে। কিছুদিন পরেই আমার বাড়িতে একটা পার্টি আছে। আরে না না, সত্যি আমার বউকে সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। না মানে দেখতেই তো পাচ্ছ, আমার বাড়িতে দুটো ছেলে মেয়ে আছে, তার উপর আবার বাবা মায়ের বয়স হয়েছে। এইভাবে ঘর সংসার ছেড়ে বিপাশা কোথাও যেতেও পারবে না। বিপাশা বাড়ির বাইরে গেলে সবাই খুব মুশকিলে পড়ে যায় আর কি। আরে এটা আবার কোনো কথা হলো? মাত্র কয়েক ঘন্টার জন্য যাবে, তাতেও সমস্যা? আর তোমার ছেলে মেয়েরা তো এখন যথেষ্ট বড় হয়েছে, ওরা কি নিজেরা কিছুক্ষণ একা একা থাকতে পারবে না? আর কাকিমাকে দেখে মনে হয় কাকিমা যথেষ্ট স্মার্ট, কাকিমা সবকিছু ম্যানেজ করে নেবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার বাড়িতে কিন্তু তোমার বউকে নিয়ে যেতেই হবে। আচ্ছা আচ্ছা বাবা, ওকে। কেউ আমার বউকে এতটা ভালোবেসে ইনভাইট করছে আর আমি আমার বউকে নিয়ে যাবো না, তা কখনো হয়? এবার আমি অবশ্যই বিপাশাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবো। সঞ্জয়ের মুখে এমন কথা শুনে বিপাশা খুবই খুশি হয়। সেই দিন থেকে বিপাশা শুধুমাত্র সেই দিনটার জন্য অপেক্ষা করতে থাকে, কবে সে সুপ্রীতিদের বাড়িতে যেতে পারবে। আর এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। বিপাশার জীবনে এখনো কোনো রকমের পরিবর্তন আসে না। বিপাশাকে দেখে মনে হয় যেন সে নিজের জন্য বাঁচতে চায় না, সে তার ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য এবং শাশুড়ি মা ও শ্বশুর মশাইয়ের জন্য বেঁচে আছে। প্রতিনিয়ত বিপাশা সকলের খুব ভালো মতো খেয়াল রাখার চেষ্টা করে। সে চেষ্টা করে কারোর কাছ থেকে যেন বিন্দুমাত্র অভিযোগ না পাওয়া যায়, কিন্তু তবুও বিপাশার পরিবারের লোকজনের অভিযোগের কোনো শেষ থাকে না। এরকম ভাবেই দেখতে দেখতে 15 দিন কেটে যায়। একদিন সকালবেলা, কি গো তাড়াতাড়ি ওঠো, 9টা বেজে গেছে। কখন থেকে আমি তোমাকে ডাকছি, তুমি কিছুতেই উঠতেই চাইছো না। এবার কিন্তু তোমার অফিসে যেতে দেরি হয়ে যাবে। সঞ্জয়, ওঠো প্লিজ। বিপাশার চিৎকার শুনে সঞ্জয় ঘুম থেকে উঠে বসে। কি 9টা বেজে গেছে? আজকে তো অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। যাই হোক, গুড মর্নিং। তাড়াতাড়ি আবার ব্রেকফাস্ট রেডি করো, আমি স্নান করে আসছি। আজকে আমার তাড়াতাড়ি অফিসে পৌঁছানোর কথা ছিল, সেই আজকেও দেরি হয়ে গেল। ধুর। এই বলে সঞ্জয় ঘুম থেকে উঠে স্নান করতে চলে যায়। সঞ্জয় রেডি হয়ে খাওয়া দাওয়া করার পর অফিসে যাওয়ার সময় বিপাশাকে বলে, বিপাশা, আজকে সুপ্রীতিদের বাড়িতে তো পার্টি আছে, ওদের বাড়িতে আজকে যেতে হবে। তাই আজকে কিন্তু বাড়িতে ফিরতে লেট হবে, কেননা ওদের বাড়িতে আজকে ডিনার করতে হবে। এই বলে সঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর সঞ্জয়ের কথা শুনে বিপাশা প্রচন্ড পরিমাণে খুশি হয়, তার মন একেবারে আনন্দে নেচে ওঠে। এতদিন পর্যন্ত বিপাশায় এই দিনটার জন্যই অপেক্ষা করে বসেছিল। ফাইনালি সেই দিনটা চলে এলো। আজকে তাহলে সুপ্রীতিদের বাড়িতে গেলে মনোজের সঙ্গে আবার দেখা হবে। আজকে আমি জানতে পারবো এই মানুষটা আসলে কে। আমার ওই ব্যক্তিটাকে দেখার ভীষণ ইচ্ছা। যাই, আজকে তো সন্ধ্যাবেলা পার্টিতে যেতে হবে। আজকে তাড়াতাড়ি করে বাড়ির সব কাজগুলো মিটিয়ে ফেলি।
এই বলে বিপাশা খুবই খুশি মনে বাড়ির কাজ করতে থাকে। আজকে সে খুব তাড়াতাড়ি মনে আনন্দ সহকারে সমস্ত কাজকর্ম করে আর শুধু মনে মনে সে মনোজের কথাই ভাবতে থাকে। সে মনে মনে ভাবে এত বছর ধরে যেই মানুষটার জন্য সে অপেক্ষা করছিল আজকে বুঝি সেই মানুষটার সঙ্গে তার দেখা হবে। তাই বিপাশা নিজের আনন্দ কিছুতেই ধরে রাখতে পারে না। এমন সময় বিপাশার শাশুড়ি মা নিজের ঘরে শুয়ে শুয়ে বৌমাকে ডাক দেয়। বৌমা, একবার আমার ঘরে এসো তো, দরকার আছে। সকাল থেকে কি কাজ করছে উপরওয়ালাই জানি। মাঝে মধ্যে যে শাশুড়ি মায়ের ঘরে এসে দেখে যেতে হবে আমার কোনো জিনিসের প্রয়োজন পড়লো কিনা সেটার তো কোনো বালাই নেই। জানি না বাবা, এই ছোট সংসারে কি এত কাজ থাকে, ওনার কাজই তো শেষ হয় না। বিপাশা তখন তাড়াতাড়ি করে তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। হ্যাঁ বলুন, আপনি আমাকে ডেকেছেন মা? ও বুঝেছি, নিশ্চয়ই আপনার পায়ে ব্যথা করছে তাই তো। দাঁড়ান, আমি এখনই আপনার পা টিপে দিচ্ছি। এই বলে বিপাশা খুশি মনে তার শাশুড়ি মায়ের পা টিপে দিতে শুরু করে। আর বিপাশাকে এত খুশি দেখে মালতী দেবীর কেমন যেন সন্দেহ হয়। কি ব্যাপার, আজকে তোমাকে দেখে এত খুশি মনে হচ্ছে কেন? তোমার মনে এত ফুর্তি কিসের? ও বুঝেছি, আমার ছেলে নিশ্চয়ই সংসার খরচের জন্য তোমাকে বেশি টাকা দিয়েছে তাই তো, সেই জন্য তুমি আনন্দ ধরে রাখতে পারছো না। না না মা, সেরকম কোনো ব্যাপার নয়। আর আপনার ছেলে আমাকে সংসার খরচের জন্য বেশি টাকা দেবে আপনি ভাবলেন কি করে? ও আমাকে হিসাব করেই টাকা দেয়, আর কখনো এক্সট্রা একটা টাকার প্রয়োজন পড়লে আপনার ছেলে দেয় না। যাক, বাদ দিন এসব। আসলে আজকে আমি আর আপনার ছেলে সুপ্রীতিদের বাড়িতে ডিনার করতে যাব। ওই যে কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিল না সঞ্জয়ের বন্ধু সুপ্রীতি, ওদের বাড়িতেও আজকে আমাদেরকে ইনভাইট করেছে। ও আচ্ছা, এবার বুঝলাম। ঘুরতে যাবে বলে তুমি এত খুশি তাই তো? আর সেদিন ওই মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল কারণ ওই মেয়েটা সঞ্জয়ের সঙ্গে চাকরি করে। কিন্তু তুমি ওদের বাড়িতে যাবে কেন? তোমার সঙ্গে ওদের কি সম্পর্ক? তুমি কি ওদের সঙ্গে চাকরি করো নাকি? না মা, সেটা নয়। আসলে সেদিনও আমাদের বাড়িতে এসেছিল বলে আমাকে অনেকবার করে ওদের বাড়িতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। আর এমনিও বিয়ের পর থেকে সেরকম ভাবে আমার তো কোথাও যাওয়াই হয় না। সঞ্জয় আমাকে কোথাও নিয়ে যাওয়ার মতো সময় পায় না। তাই আমি ভাবলাম সুপ্রীতিদের বাড়ি থেকেই ঘুরে আসি, মনটা তাহলে একটু ভালো হবে। হ্যাঁ সেটাই, বাড়িতে থাকতে তো তোমার ভালো লাগে না। বাড়িতে থাকলে তোমার মন বুঝি খুব খারাপ করে। কিন্তু তুমি যে ওদের বাড়িতে ডিনার করতে যাবে বলছো, আমাদের খাওয়া দাওয়ার কথা ভেবেছো নাকি আমার উপর সব কাজ চাপিয়ে দিয়ে বেরিয়ে যাবে ভাবছো? আমি আগেই বলে দিচ্ছি, আমার পায়ে কিন্তু ব্যথা, আমি কোনো কাজ করতে পারবো না। না না মা, আপনি চিন্তা করবেন না। আমি বাড়ির সব কাজ করে দিয়েছি আর আপনাদের সবার জন্য রান্নাও করেছি। আজকে আমি রিঙ্কি আর রাহুলের পছন্দ মতো খাবার রান্না করেছি, যাতে ওরা আজকে আমার উপর রাগ দেখাতে না পারে। আপনি শুধু সময় মতো ওদের দুজনকে খেতে দিয়ে দেবেন আর আপনারাও খেয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে, তৈরি হয়ে নাও। এই শুনে বিপাশা সেখান থেকে চলে যায়। আর বৌমা ঘুরতে যাবে শুনে মালতী দেবীর রাগে একেবারে আগুন হয়ে ওঠে। বৌমা কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে থাকবে সেটাও মালতী দেবী কিছুতেই সহ্য করতে পারে না। দেখলে তো, সারাদিন তো আমিও বাড়িতে থাকি, আমার নাতি নাতনির দেখাশোনা করি, কিন্তু আমার ছেলে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কখনো ভাবে না। আমার ছেলে তো শুধু বৌমাকে এই চোখে দেখতে পায়, মায়ের কথা কি কখনো ভাবে? হ্যাঁ তাই তো, আমি তো এটা ভেবে দেখিনি তোমার ছেলে মাকে বাড়িতে রেখে বউকে নিয়ে ঘুরতে যাবে। এটা তো অনেক বড় অপরাধ। আমি ভাবছি আমি তো একটা সময় প্রত্যেক সপ্তাহে আগে তোমাকে নিয়ে ঘুরতে যেতাম, সেই সময় তোমাকে ঘুরতে না নিয়ে গিয়ে আমার মাকে ঘুরতে নিয়ে গেলে খুব ভালো হতো। আমার ছেলেটা তাহলে একদম আমার মতোই হয়েছে। চুপ করো, তোমাকে তো কিছু বলাই বেকার। কিছু বললেই তুমি সাপের মতো একেবারে ফস করে ওঠো, আর ঘুরে ফিরে তুমি সেই আমার দিকেই আঙুল তোলো। আমার পেছনে না লাগলে বুঝি তোমার পেটের ভাত হজম হয় না? হ্যাঁ একদম ঠিক বলেছো। তোমার সাথে থাকতে থাকতে আমিও তো ঠিক তোমার মতোই হয়ে গেছি। তোমার যেমন বৌমার পেছনে না লাগলে পেটের ভাত হজম হয় না, আমারও ঠিক তোমার পেছনে না লাগলে পেটের ভাত দেখছি আজকাল হজম হচ্ছে না। শোনো, ভাগ্য করে এরকম বৌমা পেয়েছো। আমাদের বৌমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তোমাদের সবাইকে সাহায্য করে দিত, আর না হলে সব ছেড়ে পালিয়ে যেত, বুঝেছো? মালতী দেবী খুবই রেগে যায় আর সে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বিপাশা বাড়ির সব কাজ মিটিয়ে রেডি হয়ে বসে থাকে। সে পার্টিতে যাওয়ার জন্য খুব সুন্দর করে সাজগোজ করে তৈরি হয়, কিন্তু সঞ্জয় এখনো বাড়িতে ফিরে আসে না। তাই সে রেডি হয়ে সঞ্জয়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর অন্যদিকে রিঙ্কি এবং রাহুল দুই ভাই বোনে নিজেদের কাজে ব্যস্ত থাকে। হ্যালো রাকেশ, আমরা আবার কবে সিনেমা দেখতে যাব বলো না? আজকে তোমার সঙ্গে সিনেমা দেখতে গিয়ে কিন্তু দারুণ মজা হলো। হ্যাঁ সত্যি, আজকে কিন্তু সিনেমা দেখতে গিয়ে দারুণ মজা হলো। তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি সিনেমা দেখতে যাব। রিঙ্কি তার বয়ফ্রেন্ডের কথা শুনে খুবই খুশি হয়। এমন সময় বিপাশা রিঙ্কির কাছ থেকে ফোন নিতে আসে, কিন্তু রিঙ্কির ঘরের দরজা ভেতর থেকে লক করা থাকে।
রিঙ্কি, রিঙ্কি, দরজা খোলো, আমার ফোনটা দাও তো। আরে দরজা খোলো, কি করছো তুমি দরজা বন্ধ করে? ফোনটা দাও আমাকে, তোমার বাবাকে ফোন করব আমি। হ্যাঁ, এই নাও মা তোমার ফোন। কিন্তু মা, তুমি এত রেডি হয়েছো কেন? তুমি কি কোথাও যাবে নাকি? হ্যাঁ, আজকে আমি আর তোমার বাবা সুপ্রীতি আন্টির বাড়িতে পার্টি আছে, ওখানেই যাব। আমি তোমাদের পছন্দের ডিনার রান্না করে রেখে দিয়েছি, সময় মতো খেয়ে নেবে। হ্যাঁ, আর ঠাম্মিকে কিন্তু বিরক্ত করবে না। ও বাহ, ভালো ভালো, বেশ। তো তুমি সেজে গুজে পার্টিতে যাবে বলে তৈরি হয়ে গেলে। তুমি ঘুরতে যাবে আর আমি বাড়িতে বসে থাকবো? আমিও তোমার সঙ্গে যাব, আমাকে নিয়ে চলো। কিছুদিন পরেই না তোমার পরীক্ষা আছে, আর তুমি পড়াশোনা না করে এখন বাইরে ঘুরতে যাবে? চুপচাপ পড়াশোনা করো, আর আমি 2-3 ঘন্টার মধ্যেই তো বাড়ি চলে আসবো। এই বলে বিপাশা সেখান থেকে নিজের ঘরে চলে যায় আর সঞ্জয়কে কল করে, কিন্তু সঞ্জয় কিছুতেই কল রিসিভ করে না। মনে হচ্ছে বাড়িতেই আসছে, গাড়ি চালাচ্ছে হয়তো, সেই জন্য ফোন রিসিভ করতে পারছে না। আমি বরং একটু ওয়েট করি। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কাটে। বিপাশা একইভাবে সঞ্জয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ ছাড়া ছাড়াই সে সঞ্জয়কে ফোন করে, কিন্তু সে কিছুতেই সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে না। অন্যদিকে বিপাশার ছেলে রাহুল এক বাজে কাজে লিপ্ত হয়ে পড়ে। সে তার বন্ধু বান্ধবদের চক্করে পড়ে ড্রাগসের নেশা করতে শুরু করে। হ্যালো ভাই চন্দন, দারুণ মাল দিয়েছিস তো। আজকে আমার বাবা বাড়িতে নেই, আর আমার মাও মনে হয় বাইরে কোথাও যাবে, তাই আজকে আমি সারা রাত এনজয় করতে পারবো। আমি তো তোকে বলেছি একেবারে মালটা দারুণ, কিন্তু ভাই এরপর পরের বার থেকে ফ্রিতে আমি কিন্তু তোকে মাল দিতে পারবো না। এক একটা পিসের জন্য 400 টাকা করে লাগবে। আরে হ্যাঁ, তুই টাকা নিয়ে চিন্তা করিস না ভাই। একবার যখন আমার এটা ভালো লেগে গেছে না, আমি ঠিকই তোকে টাকা ম্যানেজ করে দেবো, বুঝেছিস? এভাবেই দেখতে দেখতে আরো কিছু সময় কাটে। অনেকবার করে সঞ্জয়কে ফোন করার পর শেষ পর্যন্ত সঞ্জয় বিপাশার ফোন রিসিভ করে বলে, কি হয়েছে কি? তুমি এতবার করে আমাকে ফোন করে বিরক্ত করছো কেন? আমি তো ব্যস্ত আছি নাকি? ব্যস্ত আছো মানে? কোথায় আছো তুমি? আর এত গান বাজনার আওয়াজ হচ্ছে কেন? আমি তো সেই সন্ধ্যা থেকে রেডি হয়ে বসে আছি আজকে সুপ্রীতিদের বাড়িতে পার্টিতে যাওয়ার জন্য, কিন্তু তুমি এখনো পর্যন্ত বাড়ি এলে না বলে আমি তোমাকে ফোন করছি। তোমার কি মাথা খারাপ? আমি কখন বললাম যে আমি তোমাকে পার্টিতে নিয়ে যাবো? আর বাই দ্য ওয়ে, আমি এখন সুপ্রীতির বাড়িতে পার্টিতেই আছি। আর তাছাড়া বাড়িতে মা বাবা আছে, ছেলে মেয়ে আছে। তুমি সবাইকে রেখে পার্টিতে আসবে ভাবলে কি করে? আর সবচেয়ে বড় কথা হলো, তুমি কি কখনো এরকম ধরনের পার্টি অ্যাটেন্ড করেছো? তুমি একজন হাউস ওয়াইফ, সারাদিন বাড়িতে থাকো। বাইরের লোকজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ওঠা বসা করতে হয়, তোমার কি কোনো আইডিয়া আছে? তখন থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছ। ফোন রাখো, আর আমাকে বিরক্ত করবে না বলে দিলাম। এই বলে সঞ্জয় ফোন কেটে দেয়। সঞ্জয়ের কথা শুনে বিপাশার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, তাই সে ভীষণ কান্নাকাটি শুরু করে। এত অপমান সে কিছুতেই সহ্য করতে পারে না। অন্যদিকে সুপ্রীতি সঞ্জয়কে বলে, সঞ্জয়, তুমি তাহলে আজকে বিপাশাকে এখানে নিয়ে এলে না, তাই তো? তুমি কিন্তু ওকে নিয়ে আসতে পারতে, আমি সেদিন অত করে বললাম। কিন্তু আমি তোকে অনেকবার পার্টিতে আসার কথা বলেছি, ও আমার কথা কিছুতেই শোনেনি। আসলেও বাইরে ঘাটে একদমই বেরোতে চায় না। বাচ্চারা পড়াশোনা করবে না, মা বাবার অসুবিধা হবে, এসব নানান রকম বাহানা করতেই থাকে। ও যদি নিজে থেকে বাইরে বেরোতে না চায়, তাহলে আমি কি করবো বলো তো? থাক সঞ্জয়, আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে মিথ্যা কথা বলছো, কারণ তোমার বউকে দেখে একদমই মনে হয় না যে তোমার বউ বাইরে বেরোতে চায় না। কারণ আগের দিন ও আমাকে নিজেই বলেছিল ও আমাদের বাড়িতে আসতে চায়। আমি জানি তুমি তোমার বউকে সেরকম ভাবে মূল্য দাও না, কিন্তু বিপাশা যদি কোনোদিনও নিজের ভ্যালু বুঝতে পারে আর ও তোমাকে ছেড়ে চলে যায়, তখন কিন্তু তুমি ভীষণ আফসোস করবে। সুপ্রীতির মুখে এমন কথা শুনে সঞ্জয় একটু চিন্তায় পড়ে। আজকের পর্ব এতটাই। বন্ধুরা, বিপাশার সঙ্গে যেরকম ভাবে অন্যায় করা হচ্ছে, বিপাশা কি পরবর্তীতে সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করবে? তোমাদের কি মনে হয়, যদি বিপাশার জীবনে তার অতীতের ভালোবাসার মানুষ মনোজ ফিরে আসে, তাহলে কি বিপাশা তার ঘর সংসার সমস্ত কিছু ছেড়ে মনোজের কাছে ফিরে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। রিনা তার মা শিউলি দেবী, বাবা দীপেন বাবু এবং তার বোন কেয়ার সঙ্গে বাস করত। ছোটবেলা থেকেই রিনা বিভিন্ন বিষয় নিয়ে নানান রকমের দুশ্চিন্তা করত। এভাবেই ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করা তার বাজে স্বভাবে পরিণত হয়। আর সেই কারণেই তার সবসময় পেট গুড়গুড় করত এবং বারে বারে পটি পেত। সে নিজের পেটের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এইভাবেই প্রায় অনেক বছর কেটে যায়। রিনা বড় হয়ে ওঠে, কিন্তু তার ওই বাজে স্বভাবের কোনো রকমের পরিবর্তন হয় না। একদিন, দিদি, তুই যদি এরকম দিনে 100 বার পটি করতে চাস, তাহলে কিন্তু তোর বিয়ে হওয়া খুব সমস্যা আছে।
কোনো ছেলে এরকম হাগা পাগল মেয়েকে বিয়ে করতে চাইবে না। আর আমার মনে হয় এই কারণেই তোর যে কটা সম্বন্ধ এসেছে সব কটা ভেঙে গেছে। এই, তুই এসব কথা বলিস না তো, আমার খুব চিন্তা শুরু হয়ে গেল। উফ, কি হাগা পাচ্ছে। আমার তো বিয়ের বয়স হয়ে গেল বল, এখন যদি বিয়ে না হয়, উফ, খুব জোরে হাগা পেয়ে গেল। এই বলে রিনা বাথরুমে পটি করতে চলে যায়। সে ভালো করে পটি করে এসে আবার নিজের বোনের সঙ্গে কথা বলা শুরু করে। এই দেখ, দেখেছিস তোর পেছন কেমন হালকা? আমি কি একটা কথা বললাম তোর এতেই চিন্তা শুরু হয়ে গেল আর হাগা পেয়ে গেল। ঈশ্বরই জানে তোর কি যে হবে। তুই আর ফালতু কথা বলে আমাকে চিন্তায় ফেলিস না তো। আর আমার যদি বারে বারে পটি পায়, আমি কি করতে পারি এতে? কেয়া এই বিষয়ে তার দিদির সঙ্গে আর কোনো কথা বলে না। কিছুদিনের মধ্যে দীপেন বাবু অনেক কষ্ট করে নিজের বড় মেয়ের সঙ্গে তমাল বলে একটা ছেলের বিয়ে ঠিক করে। তমাল তার মা ঝুনু দেবী এবং বাবা দীপেন বাবুর সঙ্গে বসবাস করে, কিন্তু তারা তখনও রিনার বারবার পটি পাওয়ার গল্পের সঙ্গে অবগত ছিল না। একদিন তমাল তার পরিবারের সঙ্গে রিনাকে দেখতে এসেছিল। আমার তো আপনার মেয়েকে এক দেখাতেই পছন্দ হয়ে গেল। কি সুন্দর মুখটা, দেখে মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে। এরকম মেয়ে যদি আমার বাড়ির বউ হয়, তাহলে তো আমার ছেলের ভাগ্য একেবারে খুলে যাবে। এরা এখনো জানে না যে আমার মুখ যেমন সুন্দর, তেমন পেছনটাও খুব সুন্দর। একবার যদি আমার পটি পাগলামির কথা জানতে পারে, তাহলে আমাকে এই ছেলে আর কখনোই বিয়ে করতে চাইবে না। আপনি ঠিকই বলেছেন, সত্যি আমার দিদিকে খুব সুন্দর দেখতে। আর একটা কথা, আমার দিদির সাথে যদি আপনার ছেলের বিয়ে হয়, তাহলে বিয়ে বাড়িতে যেন অনেকগুলো শৌচালয় থাকে, না হলে খুব অসুবিধা হয়ে যাবে। সকলে কেয়ার এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। কেয়া, এসব তুই কি বলছিস? চুপ কর। এখানে বিয়ের সাথে শৌচালয়ের কি সম্পর্ক? তোকে এনাদের সামনে এখনই এসব কথা কে বলতে বলেছে? একটু বেশি কথা বলে ফেলছিস তুই। মা, ও মা, আমার পেটটা না কেমন করছে, আমি কি একটু যাব? বেশিক্ষণ এভাবে বসে থাকলে আমার জামা হলুদ হয়ে যেতে পারে। রিনার কথা শুনে তমাল এবং তার পরিবার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। তারা কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না। দেখেছো, আমি এই কারণেই শৌচালয়ের কথা বলেছি, কারণ আমার দিদি নিজের পেট পরিষ্কারের উপর খুব খেয়াল রাখে। আসলে কি বলুন তো, যার পেট ভালো করে পরিষ্কার হয় তার সব ভালো হয়। এইসব কথার মাঝখানে রিনা বারবার বাথরুমে যায় এবং আসে। সেই দেখে ঝুনু দেবী এবং দীপেশ বাবু আর চুপ করে থাকতে পারে না। আমার তো মনে হচ্ছে এই মেয়েটার পেটটা একটু বেশিই ভালো, তা না হলে এতবার করে কেউ বাথরুমে যায় আর আসে? আমার তো বয়স হয়ে গেল, তাই দিনে কখনো একবার বা কখনো কখনো দুদিন ছাড়া যেতে হয়। পটি তো হতেই চাই না। আর এই মেয়ে তো মিনিটে একবার করে পটি করতে যাচ্ছে। কি অবস্থা! তাতে কি হয়েছে আন্টি? পটি হওয়াটা তো আর কোনো সমস্যার বিষয় নয়। যত পটি করবে তত মন ভালো থাকবে, কারণ পৃথিবীতে পটি করার মতো শান্তি আর কিছুতেই নেই। আর আমার দিদি সেই শান্তির অধিকারিণী। উফ কেয়া, তোর কথা শুনে আমার বারবার পেট গুড়গুড় করছে। আমি যাই আর একবার পটি করে আসি। মেয়ের এরকম বারবার পটি পাগলামি দেখে প্রথমে তমাল এবং তার পরিবার বিয়েতে রাজি হয় না, কিন্তু সকলে মিলে তাদের অনেকবার কাকুতি মিনতি করলে তারা রিনাকে তাদের বাড়ির বউ বানাতে রাজি হয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রিনা এবং তমালের পরিবার সকলে মিলে একসঙ্গে শপিং করতে যায়। কেয়া এবং রিনা নিজেদের জন্য লেহেঙ্গা পছন্দ করতে থাকে। দেখিস দিদি, সাবধানে, তুই কিন্তু বেশি ভারী লেহেঙ্গা পছন্দ করিস না। বিয়ের সময় তোর পটি পেলে ভারী লেহেঙ্গা পরে পটি করতে যেতে খুব অসুবিধা হবে। তুই এক কাজ কর দিদি, তুই সবকটা লেহেঙ্গা পরে একবার করে বাথরুমে গিয়ে দেখে নে কোন লেহেঙ্গাটা পরে তোর হাঁকতে সুবিধা হচ্ছে। উফ, দেখলি, তুই আমাকে আবার চিন্তায় ফেলে দিলি। সত্যি তো, আমি যে বিয়েতে লেহেঙ্গা পরবো, আমার যদি পটি পেয়ে যায় কি হবে তখন? রিনা এই কথা ভেবে হালকা লেহেঙ্গা পছন্দ করতে শুরু করে। সে বিভিন্ন রকমের লেহেঙ্গা পরে পরে দেখতে থাকে। হঠাৎ করে তার ভীষণ জোরে পটি পেয়ে যায়। সে কিছুতেই আর নিজের পটি চেপে রাখতে পারে না। তার পেট থেকে বারবার গ্যাস বেরোতে শুরু করে। সকলের নাকে বাজে দুর্গন্ধ পৌঁছে যায়। কি হলো, তোমার এখনো লেহেঙ্গা পছন্দ হলো না? আর কতক্ষণ ধরে লেহেঙ্গা পছন্দ করবে? তাড়াতাড়ি করো,
যে লেহেঙ্গাটা পরেছো সেটাই নিয়ে নাও। রিনার ভীষণ জোরে পটি পাওয়ায় কারোর কথাই তার কানে যায় না। সে তার বোনকে পটির কথা জানালে তার বোন লেহেঙ্গার শোরুমে শৌচালয় খুঁজতে চলে যায়। কেয়া যতক্ষণে শৌচালয় খুঁজতে ব্যস্ত ছিল ততক্ষণে রিনা আর তার পটি চেপে রাখতে পারে না। সে জোরে একটা পাদ মেরে লেহেঙ্গার মধ্যেই তার কাজ সেরে ফেলে। সকলে পাদের এরকম আওয়াজ শুনে কেঁপে ওঠে এবং সবাই মিলে একসঙ্গে রিনার দিকে তাকায়। আমি কি করব, আর চাপতে পারিনি, খুব জোরে পটি পেয়েছিল। পটি পেলে কি চেপে রাখা যায়? ছি ছি ছি, দোকানের মধ্যে হেগে পেদে একাকার করে দিচ্ছে, কোনো লাজ লজ্জা নেই। ছি, কি মেয়ে মানুষ রে বাবা, একে বাড়ির বউ করে নিয়ে গেলে আমার আর কোনো মান সম্মান থাকবে না। কেয়া শৌচালয় খুঁজে পেলে রিনা সেখানে গিয়ে কোনো রকমের লেহেঙ্গাটা ছেড়ে ফেলে, কিন্তু রিনা লেহেঙ্গাতে পটি করার ফলে ওই লেহেঙ্গাটা হলুদ হয়ে যায়। এরকম দৃশ্য দেখে দোকানের অন্যান্য খরিদ্দাররা খুবই ঘৃণা করে, তারা কেউই সেখানে দাঁড়াতে চায় না। ফলে দোকানদারের অনেক টাকা লোকসান হয়ে যায়। তার দোকানের দামি লেহেঙ্গা যেটা রিনা নিয়েছিল সেটাও নোংরা হয়ে যায়। দোকানদার রিনার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। নিজের হাগার উপর নিয়ন্ত্রণ নেই, সেই মেয়ে আবার বিয়ে করছে। ছি ছি ছি, দয়া করে মেয়েকে বিয়ে দেবেন না, একে শৌচালয়ে বসিয়ে রাখুন। আমার দোকানের সব সেল নষ্ট করে দিল। ইস, কি গন্ধ। বাজে কথা বলবেন না, আমি যে লেহেঙ্গায় পটি করেছি সেই লেহেঙ্গাটাই আমি কিনে নেব, তাহলে তো আপনার কোনো লোকসান হবে না। মানুষ মাত্রই পটি পেতে পারে, এতে আবার এত বলার কি আছে? একদম বড় বড় বুলি বাড়াবে না। লেহেঙ্গাতে হেগে ফেলে তার আবার বড় বড় কথা। আর এই লেহেঙ্গা তোমাকে কিনতেই হবে, কারণ তোমার হেগে ফেলা লেহেঙ্গা অন্য কেউ নেবেই না। আর তোমার এমন অসভ্যতামির জন্য যে আমার দোকানের সমস্ত কাস্টমাররা চলে গেল, তার জন্য বেশি টাকা নেব। এই বলে সে লেহেঙ্গাটা রিনার হাতে ধরিয়ে দেয় এবং তাদের কাছ থেকে অনেক বেশি বেশি টাকাও নিয়ে নেয়। রিনাকে তার পরিবারের লোকজন এবং তমালের পরিবার অনেক খারাপ খারাপ কথা বলে। এইভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে। বিয়ের দিন যত এগিয়ে আসতে থাকে ততই রিনার পটি পাগলামি যেন আরো বেড়ে যায়। দিদি, তুই চিন্তা করিস না, রিল্যাক্স কর। আমি তোকে পটি বন্ধ হওয়ার ওষুধ এনে দিচ্ছি, তুই খাবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই বলে কেয়া তার দিদিকে ওষুধ এনে দেয়। রিনা তার পটি সমস্যা সমাধানের জন্য ওষুধ খেয়ে নেয়, কিন্তু কিছুতেই তার পটি বন্ধ হতে চায় না। বিয়ের দিন সকাল থেকে রিনার বারবার পটি হতে থাকে। এইভাবে বারবার বাথরুমে দৌড়াতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে। রিনার গায়ে হলুদের সময় চলে আসে। সকলে রিনার জন্য অপেক্ষা করতে থাকে। কই গো শিউলি, মেয়েকে এবার নিয়ে এসো, ওর গায়ের হলুদটা হয়ে যাক, না হলে তো বাকি কোনো কাজই এগোতে পারছে না। তাড়াতাড়ি রিনাকে গায়ে হলুদের জন্য নিয়ে এসো। হ্যাঁ দিদি, আমার মেয়ে একটু বাথরুমে গেছে, ও আসুক, আমি ওকে নিয়ে আসছি। রিনা বাথরুম থেকে বেরোলে তাকে সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠানে নিয়ে যায়। সকলে তার গায়ে হলুদ লাগাচ্ছে, এমন সময় তার পেট আবার গুড়গুড় করতে শুরু করে। এই বিয়ের চিন্তায় চিন্তায় আমি পটি করে করে শেষ হয়ে যাব। ওষুধ খেয়েও আমার পটি কিছুতেই কমছে না। আমি যে কি জ্বালাতনে পড়লাম, বারবার শুধু পটি পাচ্ছে, এক থালাও পেটে খাবার পড়ছে না, তাহলে এত পটি আসছে কোথা থেকে? রিনা আবার বাথরুমে চলে যায়। এভাবেই 2-3 বার বাথরুমে যাওয়ার পর সে আবার গায়ে হলুদে বসে পড়ে। এই রিনা, তোর গায়ে হলুদ লাগাবো কি করে? তুই তো দেখছি হেগে হেগে সব হলুদ করে দিচ্ছিস। বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে যদি এত হাগিস, তাহলে তো তোর বরের সব মাহিনা পায়খানার ট্যাঙ্কি পরিষ্কার করতেই খরচ হয়ে যাবে। এই কথা শুনে রিনার ভীষণ খারাপ লাগে। এইভাবে প্রায় অনেক সময় পার হয়ে যায়। রিনা এবং তমালের বিয়ের শুভ সময় চলে আসে। রিনা সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে যায়। তমালও তার পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। বিয়ের সমস্ত নিয়ম শুরু হবে ঠিক তার কিছুক্ষণ আগেই রিনার আবার পটি পেয়ে যায়। সে তার বোনকে পটি পাওয়ার কথা বললে কেয়া ভীষণ পরিমাণে রেগে যায়। দিদি, তোর পেছনে এবার ছিপি এঁটে রাখ, দেখবি তাহলে আর তোর পটি পাবে না। কি মুশকিল বলতো? এরকম চলতে থাকলে তোর আর বিয়ে করা হবে না। আমি জানি না তুই কি করবি, বাড়ি ভর্তি লোকজন, তার মাঝখানে তুই এখন লেহেঙ্গা তুলে হাত দিয়ে দৌড়াবি। আমি নিচে গেলাম, তুই পটি করে নিচে চলে আয়। এই বলে কেয়া সেখান থেকে চলে যায়। রিনা তাড়াতাড়ি করে লেহেঙ্গাটা ধরে বিয়ে বাড়ির শৌচালয়ের দিকে যায়। সে পটি করতে যাবে, তখনই সে দেখে আগে থেকেই সেখানে কেউ আছে।
সে অনেকক্ষণ পটি চেপে রেখে শৌচালয়ের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করলেও শৌচালয় থেকে কেউ বেরোতে চায় না। কিন্তু রিনার খুব জোরে পটি পেয়ে যাওয়ায় সে কোনো পথ না পেয়ে বিয়েবাড়ির বাগানের কোনায় পটি করতে চলে যায়। উফ, বাগানের এই কোনায় কোনো লোক নেই, এখানে পটি করলে কেউ কিছু মনে করবে না। এই বলে রিনা সেখানে পটি করতে বসে পড়ে। সেই সময় সে হঠাৎ করে তার বোনের গলা পায়। কেয়া যেন কার সঙ্গে কথা বলছে সেটা রিনা শুনে ফেলে। দেখো তমাল, তোমাকে আমি খুব পছন্দ করি, আর তুমি সেটা ভালো করেই জানো। আমি কিছুতেই তোমার সঙ্গে আমার দিদির বিয়ে দেখতে পারবো না। আমার দিদির পটির সমস্যা বলে আমি কতবার করে বিয়ে ভাঙানোর চেষ্টা করলাম, তবুও তোমার পরিবার সেই আমার দিদিকেই পছন্দ করলো। চুপ করো, তোমার ওই হাগা পাগল দিদিকে পছন্দ করতে আমার বইই গেছে। আসলে তোমার বাবা তোমার দিদিকে খুব ভালোবাসে, আর আমি ওনার হাগা পাগল মেয়েকে বিয়ে করছি বলে উনি আমায় অনেক জিনিসপত্র, গাড়ি বাড়ি ফ্ল্যাট সব দিচ্ছেন। ও, তার মানে আমার ভালোবাসার কোনো দাম নেই বলো? ভালো, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম, আর একমাত্র তোমার ভালোর জন্যই আমি চুপ করে আছি। আরে পাগল, এইগুলো তো সব আমি তোমার জন্যই করছি। তোমার দিদিকে বিয়ে করলেও আমি সম্পর্ক তো তোমার সাথেই রাখবো, আর ওই হাগা পাগলি তো হাগা নিয়েই ব্যস্ত থাকবে, তাইও কিছু বুঝতেও পারবে না। আর তুমি আর আমি আমাদের সম্পর্ককে বজায় রাখতে পারবো, চাপ নিও না। 2 বছর আগে কেয়ার একটা বান্ধবীর জন্মদিনে তমালের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তাদের দুজনের মধ্যে সেদিন খুবই ভালো বন্ধুত্ব হয়। তমাল রিনাকে বিয়ের জন্য দেখতে আসলে কেয়া ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। সে কিছুতেই এমন ঘটনা মেনে নিতে পারে না। সে তার দিদির চিন্তা বাড়িয়ে দিয়ে তার পটির সমস্যা বেশি গুণে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করত, এবং এইভাবেই সে বিয়ে ভেঙে দেওয়ার বারে বারে চেষ্টা করতে থাকে। অন্যদিকে তমাল ও তার পরিবার টাকার লোভে বিয়ে ভাঙতে চায় না। এই ঘটনা শুনে রিনা খুবই কষ্ট পায়। সে বাগানের কোণ থেকে বেরিয়ে এসে বলে, ছি কেয়া ছি, তুই যে আমার সাথে এরকম করবি আমি ভাবতেই পারিনি। আর তমাল, তুমি সম্পত্তির লোভে আমার বোনকে ঠকিয়ে আমাকে বিয়ে করছিলে। রিনা তার পরিবারের সকলের সামনে এই ঘটনা প্রকাশ করে। কেয়া এবং তমাল সকলের কাছে ক্ষমা চায়। রিনা সকলকে ক্ষমা করে দেয়। কিছুক্ষণ পর কেয়ার সঙ্গে তমালের বিয়ে হয়। কিছুদিনের মধ্যেই রিনার সঙ্গে পরম নামে একটি ছেলের বিয়ে হয়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি জীবনযাপন করতে থাকে।